আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সাহিত্য ও সাহিত্যিকের সারসংক্ষেপ নিয়ে। এ পর্যায়ে আজ আমরা আলোচনা করব রেইনকোট গল্পটি। রেইনকোট একটি প্রতীকধর্মী ছোট গল্প, তো এই গল্পে প্রতীকটা কি? এই গল্পের প্রতীক হচ্ছে রেইনকোট। রেইনকোট কেন প্রতীক? রেইনকোট প্রতীক এই কারণে, আমরা যারা গল্পটি পড়েছি আমরা দেখতে পাবো এখানে ভীতু প্রকৃতির নুরুল হুদা, যাকে হচ্ছে কলেজে ডাকা হয়েছে, তলব করা হয়েছে, সে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই মুহূর্তে তার বিভিন্ন ভীতিকর পরিস্থিতি, এবং আমরা দেখি যে তার শালা হচ্ছে মুক্তিযুদ্ধে যোগদান করেছে, আর এই নিয়ে সে প্রায় 4 বার বাড়ি বদল করেছে, কখন মিলিটারি ধরে, এটা নিয়ে সবসময় সে একটা ভীতিকর পরিস্থিতিতে থাকে। কিন্তু যখন তাকে কলেজে তলব করা হয়েছে সেই মুহূর্তে তার স্ত্রী বাইরে বৃষ্টি হচ্ছিল, তো বাইরে বৃষ্টি হওয়ার কারণে তার স্ত্রী তাকে হচ্ছে একটা রেইনকোট এনে দেয়, আর এই রেইনকোটটি হচ্ছে তার শালা, যে ওই মুক্তিযুদ্ধে যোগদান করেছে তার। হ্যাঁ, তো এই মিন্টু রেইনকোটটি যখন সে পরার পরে তার মধ্যে একটা উষ্ণতা অনুভব হয়, তার মধ্যে দেশপ্রেম বোধ জেগে ওঠে। সে আর ভয় পায় না, একেবারে সোজা মিলিটারির খাড়া নাকের দিকে তাকাতেও সে দ্বিধাবোধ করে না, এবং তার মধ্যে সর্বশেষ আমরা দেখি এক গভীর দেশপ্রেম বোধ সঞ্চারিত হয়। তো এখানে এই রেইনকোটই হচ্ছে ভীতু নুরুল হুদার সাহসিকতার প্রতীক। রেইনকোট হচ্ছে রেইনকোট গল্পের প্রতীক। কিসের প্রতীক? ভীতু নুরুল হুদার সাহসিকতার প্রতীক। তবে এখানে ব্যাপারটা হচ্ছে রেইনকোট গল্পটি কিন্তু যথেষ্ট দুর্বোধ্য, কারণ এই গল্পটি শুরুটা এবং এমনই যে এটা আমরা বুঝতে পারি না। তো আমি চেষ্টা করব তোমরা যাতে রেইনকোট গল্পটি এখানে বসেই কিছুটা ফিল করতে পারো। রেইনকোট গল্পে কি আছে? রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের সময় ঢাকার পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। কোন সময়? পুরো 9 মাস ধরে যুদ্ধ হয়, কিন্তু এই 9 মাসের বর্ণনা এখানে নেই। এখানে বর্ণনা আছে মুক্তিযুদ্ধ যখন প্রায় শেষ, গেরিলা বাহিনীর আক্রমণে যখন পাক হানাদার বাহিনী তটস্থ, মানে ভয়ে ভীত, ঠিক সেই সময়ের ঘটনার বর্ণনা এখানে আছে। তো আমরা কিভাবে বুঝলাম যে এখানে গেরিলা বাহিনীর আক্রমণের প্রসঙ্গ আছে? আমরা দেখব কলেজের দেয়াল ঘেঁষে কারা যেন বোমা ফাটিয়ে গেছে। এই প্রক্রিয়ায় কিন্তু মুক্তিযোদ্ধা, যারা প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা, তারা কিন্তু যুদ্ধ করতেন না, তারা একটা ওয়েতে যুদ্ধ করতো, তাদের যুদ্ধের একটা নীতি ছিল। কিন্তু এই গেরিলা বাহিনী এমন ছিল যে তারা হুটহাট করে যে কোনো জায়গা থেকে আক্রমণ করতো। হ্যাঁ, তো এখানে যে ব্যাপারটা আছে, এই হুটহাট করে আক্রমণ, এবং তারা বেশিরভাগ সময় দেখা যেত আত্মঘাতী বোমা হামলা করতো। এর ফলে কি হয়? পাক হানাদার বাহিনীরা মানে একেবারে পর্যদস্তু হয়ে যায়। এই সময়ের একটা ঘটনার এখানে বর্ণনা আছে। তাহলে আমরা যদি একটু সারসংক্ষেপ করি, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, মানে একেবারে মুক্তিযুদ্ধ যখন প্রায় শেষ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ঢাকার পরিস্থিতি কেমন ছিল সেই পরিস্থিতির এখানে বর্ণনা আছে। আমরা একেবারে গল্পের শুরুটা দেখি যে ভোর রাত থেকে বৃষ্টি, একেবারে ভোর রাত থেকে বৃষ্টি, বৃষ্টির ঝমঝম বল। এখানে গল্পের শুরুতে একবার একটা বৃষ্টির প্রসঙ্গ নিয়ে আসছে। তো এখানে আমরা দেখব নুরুল হুদা, সে হচ্ছে ভোর রাত থেকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই আর বেরোনোর প্রয়োজন হবে না, হচ্ছে হেমন্তের একটা শীত ভাব আছে, সে গায়ে একটা কম্বল নিয়ে ঘুমানোর জন্য আরেকবার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এমন সময় দেখলো দরজায় কে যেন করানা আসছে। করানার শব্দে সে কিন্তু ভয় পেয়ে যায়। কারণ কি? এই যে করানারা, সেই সময় যদি কারো বাড়িতে করানারা হতো, ধারণা করা হতো মিলিটারি আসছে, তো সে ভাবছে মিলিটারি আসছে। তো এটার জন্য সে দরজা খুলতে গিয়ে দেখলো যে মিলিটারি না, আসছে পিয়ন। তো পিয়নকে ধরে তার একটু জোরে ধরে চুমু খেতে ইচ্ছা করে। কারণ কি? সে ভেবেছিল মিলিটারি, আর মিলিটারি মানে নিশ্চিত মৃত্যু। তো এই যে প্রসঙ্গটা একেবারে শুরুটা, এরপরে হচ্ছে সে আমরা দেখবো যে কলেজে গেছে, এখানে কিছু অ্যাক্টিভিটিস তার আছে, কিছু কাহিনী আছে, উপকাহিনী আছে। তো এভাবে কিন্তু রেইনকোট গল্পটি হচ্ছে আবর্তিত হয়। তো আমরা যদিও আজকে রেইনকোটের ওই দিকগুলো নিয়ে কথা বলবো না, আমরা একেবারে এইচএসসি তথা অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে কথা বলবো। তবে একটি বিষয় আমি বলে রাখি, রেইনকোট কিন্তু যথেষ্ট কঠিন একটি গল্প। তো তোমাদের যদি মনে হয় যে গল্পের লাইন বাই লাইন ব্যাখ্যা করা প্রয়োজন, অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখানে দেখো, একবার প্রথম লাইন আছে ভোর রাত থেকে বৃষ্টি। কখন থেকে বৃষ্টি? ভোর রাত থেকে। বৃষ্টির ঝমঝম বল। আর শেষ লাইনটা কি আছে? তাদের সঙ্গে আতাতের অভিযোগ। এখানে তাদের সঙ্গে বলতে মুক্তিযোদ্ধাদের কথা বলা হচ্ছে। তাদের সঙ্গে আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপতে থাকে যে চাবুকের বাড়ির দিকে তার মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। এখানে ব্যাপারটা হচ্ছে, যখন তাকে নিয়ে যাওয়া হয় তাকে একটি আংটায় ঝুলিয়ে দেওয়া হয়, পুরো জামা কাপড় খুলে সবকিছু খুলে তাকে আংটায় ঝুলিয়ে দেওয়া হয়। তো এই যে ঝুলিয়ে দেওয়া হলো, ঝুলিয়ে দেওয়ার পরে তাকে কি করা হচ্ছিল? তার উপরে চাবুকের বাড়ি মারা হচ্ছিল। কিন্তু তার আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুক্তিযোদ্ধা তো তাই সে চেনে, এবং তারা ধরা পড়েছে, ওই মুক্তিযোদ্ধারা ধরা পড়েছে
এবং তার নাম বলেছে। এই যে তার নাম বলেছে, এটা শুনে তার মধ্যে দেশপ্রেম বোধটা কিন্তু আরো বেশি জেগে ওঠে। হ্যাঁ, তো এই যে জেগে ওঠে, এখানে সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে সে তখনও সেটা নিয়েই ভাবতেছিল, যার ফলে তার উপরে যে চাবুকের বাড়ি দিচ্ছিল এটার দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠেনি। উৎস এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা প্রথম সংকলন করা হয় জাল স্বপ্ন স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পগ্রন্থ থেকে, এবং বর্তমানে মানে পরে এখন এখন এটা সংকলন করা হয় আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1। এটা একটু সংস্কার করা হয়েছে। আমরা লেখক আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে জানবো। তার জন্মস্থান গাইবান্ধার গটিয়া গ্রামে, মৃত্যু জন্ম হচ্ছে 1943 সালে, মৃত্যু 1997 সালে। এখানে উপাধি এবং ছদ্মনামের বিষয়টি আমরা জানি না, পাইনি। আর প্রথম গল্পগ্রন্থ হচ্ছে অন্য ঘরে অন্য স্বর। তো এ ছিল রেইনকোট এবং আখতারুজ্জামান ইলিয়াসের একেবারে ছোট পরিসরের সারসংক্ষেপ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ।